আজ আপনাদের 41তম ক্লাস। আমার এই জায়গাটার মতো গালের ভিতরে কথায় সেখান থেকে আওলায় যাচ্ছে, এটা ফোট মতো উঠেছে জিবে। হ্যাঁ, এই একদিনই দুই দিনই সেরে যায়, মাঝে মাঝে হয় এরকম। এই জন্য কথা কিরকম তুতলায় মতো যাচ্ছে না। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের অল টুলস প্র্যাকটিস চলছিল, আমরা এটা শেষ করি আজকে। কারণ এটা আপনারা বাসায় চেষ্টা করবেন অবশ্যই, যেভাবে ক্লাসে দেখাবো সেভাবে বাসায় চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, আগের ফাইল বাদ, নতুন করে নেওয়া যায়। ফাইল থেকে নিউ, এখান থেকে রিসেন্ট থেকে আমি প্রথমে পরিমাপের এককটা চেঞ্জ করে পিক্সেল করছি। আর এটা তো কমন মুখস্থ জিনিস, 1000 পিক্সেল বা 1000 পিক্সেল আমরা এখান থেকে দিতে পারি। এরপর কালার মোড CMY কেনা RGBতে দিয়ে আমি ক্রিয়েট করছি, আর এখানে 300 PPI হবে। এখন আমাদের অলরেডি এই সিলেকশন টুল থেকে এই টাইপ টুল পর্যন্ত আমরা দেখছি। টাইপ টুলের বিষয়গুলো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আর ঝামেলা থাকবে না। টাইপ টুলে থাকা অবস্থায় আপনি একটা ক্লিক করলে এরকম লরেম ইপসাম উঠবে। এবার যদি আপনি লেখা শুরু করেন, ওই লরেম ইপসাম লেখাটা আর থাকবে না। আমি যা ইচ্ছা তাই লিখলাম, যতক্ষণ ইচ্ছা লিখতে পারি। আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কি হবে, সেকেন্ড লাইনে লেখা শুরু হবে। আবার এন্টার প্রেস করলে সেকেন্ড লাইনে মানে আর একটা লাইন শুরু হবে। তো এটা এখন এটা আমি যদি এবার বড় করতে চাই, তাহলে এই টুল থেকে চলে যেতে হবে সিলেকশন টুলে, যে এর উপর ক্লিক করলে এরকম বাউন্ডিং বক্স হবে। এই কর্নারে গিয়ে যখন এরকম অ্যারো চিহ্ন হবে, শিফট ধরে এভাবে টান দিতে হবে। এই যে এরকম অ্যারো চিহ্ন দেখেন, এরকম অ্যারো চিহ্ন হইলে কিংবা এখানে থাকা অবস্থায় শিফট ধরে টান দিতে হবে, যাতে করে রেশিওটা ঠিক থাকে। এরপর আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি কোনো একটা লেখা নিচ্ছি। আমি এই লেখাটা নিয়ে আমি চাচ্ছি বড় করব, অবশ্যই আমি টেক্সট টুল থেকে চলে যাব সিলেকশন টুলে। এবার আমি শিফট ধরে এভাবে বড় করতে পারি, আবার এখান থেকে এই জায়গা থেকে বড় করতে পারি, এখানে আপ অ্যারোতে ক্লিক করে করে বড় করতে পারি। আবার এখান থেকে চাইলে এই যে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে 72 পর্যন্ত, এটা আবার এখানে চাইলে কিছু লেখা লিখে দিতে পারি। যেমন আমি এখানে 150 পিটি দিয়ে এন্টার দিলাম, তাহলে সাইজটা 150 পিটি হয়ে গেল। এভাবে বড় ছোট করা যায়। এরপর অ্যালাইনমেন্ট, আমি যদি এটাকে এই অবস্থায় আসে, আমি এই সাদা আর্টবোর্ডের মিডিলে আনতে চাই, তাহলে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, মিডিলে চলে আসবে। আচ্ছা, এরপর ফন্ট চেঞ্জ করার জন্য অবশ্যই এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপর এরকমভাবে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, আমার যেটা ভালো লাগে সেটা আমি রেখে এন্টার প্রেস করতে পারি। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে আমি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্ন ক্লিক করে করে এভাবে যে কোনো একটা ফন্ট আমি যেটা পছন্দ হবে সেটা রেখে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এই ওই লেখার সিরিয়ালগুলো থাকবে না। এরপর আমরা চাইলে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে ফিল্টার করতে পারি। এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, যেমন যদি আমি চাই এরকম শুধুমাত্র সিগনেচার ফন্ট আসবে, তাহলে ওই সিগনেচার হিসেবে দিলে এই যে পেছানো হাতের লেখা সব চলে আসবে। এরকম বিভিন্ন ফিল্টার করা যায় এখান থেকে। চাইলে স্টার মার্ক দিয়ে বিভিন্ন ফন্ট এখানে আপনি স্টার মার্কে রেখে সেভ করে রাখতে পারেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। এরপর এই যে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ায়, তারপর হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যকার দূরত্ব বাড়ায়, এগুলো সম্পর্কে আপনারা ওয়ালাইকুম আসসালাম বসেন, এগুলো সম্পর্কে অলরেডি আমি গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের, এটা সম্পর্কে আপনারা মোটামুটি জানেন। এবার আমরা পরের টুলসে যেতে পারি। পরের টুলসটা কি এর আচ্ছা, টাইপ টুলের ভিতরে আছে এরিয়া, টাইপ মানে পাথ টুল, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি গত ক্লাসে স্কিপ করে গেছিলাম, আজকে এটা দেখাই দিই। এটা পাতের উপরে কাজ করে। যেমন আমি যদি একটা বৃত্ত নিই, আমি চাচ্ছি সেই বৃত্ত চারিকোণ দিয়ে একটা লেখা রাখবো, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা আমি স্ট্রোকে কনভার্ট করছি করে। এবার আমি যদি টাইপ ওয়ানে পাথ টুলে যাই, যে এখানে একটা ক্লিক করি করে আমি যদি লিখি
লেখার পরে এটা পেছনে হাতের লেখা এখানে মানাচ্ছে না, এটা এখান থেকে ক্লিয়ার অল দিচ্ছি। ক্লিয়ার অল দিলে সব ফন্টে শো হবে। তো আমি এই ফন্টটা রেখে এটা সাইজ ছোটো করে ফেলছি। রাখার পরে এটা অল ক্যাপস দিচ্ছি এবং এখান থেকে একটু মোটা ফন্ট নিচ্ছি। চাইলে এখন এটাকে বড় বড় যাবে, মধ্যকার দূরত্ব বাড়ানো যাবে। এখন এই বিষয়টা অনেকের সমস্যা থাকতে পারে। আমি এই যে এটা নিলাম, এটা একটু সবাই নিয়ে দেখান। যদি কোনো সমস্যা থাকে আমি তাকে হেল্প করে এটার সমস্যার সমাধান করে দেব এবং এরপরে আমরা এই সকল টুলসগুলো আমরা এক এক করে দেখে আজকে ক্লিয়ার হয়ে যাব এবং সামনে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের দিকে এগোবো। তাই আগে থেকে আর কি এই টুলসগুলো আগে ক্লিয়ার। এই দেখেন আপু, এখানে আপনি যখন এই freelancer.com এর লোগোতে ক্লিক করবেন এই অবস্থাতে থাকবে। এই অবস্থায় আপনি যদি মাই প্রজেক্ট যান, মাই প্রজেক্টে থাকলে দেখেন কন্টেন্টস এন্ট্রি, যেগুলো রিসেন্টলি আপনি অংশগ্রহণ করেছেন এগুলো এখানে দেখতে পারবেন। আর কেউ যদি স্টার দেয় এখানে দেখতে পারবেন। এই দেখেন আপনার কন্টেন্টস যদি এই যে নোটিফিকেশন বাড়ে রিজেক্টেড, এই দেখেন 11 দিন আগে এটা আমাকে আমার কন্টেন্টস রিজেক্ট করে দিয়েছিল। রিজেক্ট করে দেওয়াটা স্বাভাবিক, এটা বায়ারের মন মতো না হলেই সে রিজেক্ট করে দেবে। যারটা ভালো লাগবে তারই রাখবে বা স্টার দেবে, এরকম এক একটা বায়ার এক এক রকম। এখন ডেভেলপ করতে হবে, এআই ব্যবহার আরও ভালো করে শিখতে হবে। আপনি কি ডেলি রুটিনটা সবাই ফলো করছেন? সবাই কি এটা প্র্যাকটিস করেন? তো এইভাবে সময় দেন? দেয়া হয় না মনে হয়। শুধু ওই কন্টেস্ট করে গেলে হবে না, এই জগৎ সম্পর্কে তো জানতে হবে, তাই না? এই জানা যেদিন অফ করে দেবেন সেদিনই সমস্যা। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দেখতে হবে, এই যে লোগো ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে, এইসব সম্পর্কে 10-15 মিনিট করে প্রতিদিন সময় দিতে হবে। আচ্ছা, আমি যেটা দেখাইছি এটা সবাই পেরেছেন? না পারলে বলেন, আমি তাকে হেল্প করি। আপনি পেরেছেন? হয়েছে না? আচ্ছা, এবার আমি পরের স্টেপে এগোই। মুখস্থ হওয়া দরকার, কারণ এটাই মনে করেন সবচেয়ে বেশি দরকার হয়। দেখবেন সার্কেল টাইপ লোগোই বেশি হয় এবং এটা একটু কঠিন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা তাহলে টাইপ 1-এ পাথ টুলের কাজ দেখলাম। এরপরে আসছে লাইন সেগমেন্ট টুল। এটার সাহায্যে ধরেন আপনি কোনো একটা দাগ নিতে পারবেন। এই দাগটার কোনো ফিল কালার বা স্ট্রোক কালার কিছু থাকছে না, দেখছেন? ফিল স্ট্রোক দুইটাই নান। আপনি সিলেক্ট করে আপনি চাইলে স্ট্রোক কালারটা এই যে এই জায়গা থেকে অ্যারো চিহ্ন থেকে বাড়ায় নিতে পারবেন, ইচ্ছা মতো আরও মোটা করতে পারবেন। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। এর মতো করে সিমিলার টাইপের ভিতরে আর্টস টুল আছে, এও একই রকম কাজ। এটা সহজে বাঁকা দাগ নেওয়া যায়। তো হ্যাঁ, এরপরে আছে স্পাইরাল টুল, তারপরে আছে এই যে রেক্ট্যাঙ্গেল টেবিল টুল বলা যেতে পারে। তো এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এটা আপনাদের প্র্যাকটিসের দরকার নেই। এরপর আসছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এইভাবে আপনি এই দেখেন এখানে কি আছে, শুধুমাত্র স্ট্রোক কালারটা। আমি চাইলে এটাকে এই জায়গায় ক্লিক করে ফিল কালারে কনভার্ট করে ফেলতে পারি এবং এখানে শুধুমাত্র ফিল কালার আছে, স্ট্রোক কালার নাই। এটার কালার এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করা যায়। এই যে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো কালারের শেড নিতে পারবেন। এই যে এই জায়গা থেকে এই যে ডটটা আছে, এই ডট যেখানে রাখবেন সেই কালারটাই এখানে চলে আসবে ওকে দেওয়ার পর। এখন কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমার কালার কোড এই কোড দিয়ে তুমি হচ্ছে লোগোটা কালার চেঞ্জ করো। তো এর কালার যদি আপনার চেঞ্জ করতে হয় কোড দিয়ে, তাহলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করতে হবে, করে এই জায়গায় ওই কোডটা পেস্ট করতে হবে, করে ওকে দিলে ওই কোডটা নিয়ে নেবে। আমি একটা এক্সাম্পল দেখাই। আমি গুগল থেকে কালার কোডের একটা রেড কালার কোড, আমি এটা লিখে সার্চ দিলাম। এই যে
এটা হচ্ছে রেড কালার কোড, আমি এটা কপি করলাম, করে ইলাস্ট্রেটরে এসে আমি ওই লাল কালারের কোডটা কপি করে এসে এখানে পেস্ট করলে এই যে এটা আগে সিলেক্ট করা লাগবে, এখানে ডাবল ক্লিক করে এখানে ওইটা পেস্ট করে দিতে হবে, দিয়ে ওকে। আচ্ছা এই কালার কোডটা কি কি, এফ এফ তারপরে 4টা 0, এটা দিয়ে আপনারা সবাই একটা কালার কোড নিয়ে দেখান। এই যে লাল এফ এফ তারপরে 4টা 0 দেন তো দেখি সবাই একটা কোড দিয়ে হচ্ছে কালার কোড দিয়ে কালার চেঞ্জ করে। এফ এফ 4টা 0, এফ 2টা, পেরেছেন? লাল কালার হয়েছে তাই না? হ্যাঁ ওকে, এরকম কোড আছে বিভিন্ন কালারের বিভিন্ন কোড, এই কোড দিলে হচ্ছে ওই কালার নিয়ে নেয়। আচ্ছা কোড দেওয়া শিখলেন, এরপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, এটার দরকার নেই কারণ আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলকেই আমরা চাইলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করতে পারি। তারপরে এলিপস টুল আছে, পলিগোনাল, স্টার টুল, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, যা অলরেডি আপনারা পারেন, এটা অত বিস্তারিত জানানোর দরকার নেই। আমি জাস্ট একটা রিভিশন দিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের কোনো জড়তা বা বেঁধে থাকা না থাকে। আমি এই যে ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে ঢুকবো যাতে করে আপনারা এই বেসগুলো যাতে সমস্যা না থাকে। আচ্ছা এরপরে আসছে পেইন্ট ব্রাশ টুল, এটাও তেমন একটা আমাদের প্রয়োজন পড়ে না, এটাতে হচ্ছে এরকম পেইন্ট ব্রাশ করা হয়। এরপর আসছে হচ্ছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল। এর ভিতরে স্মুথ টুলটা মাঝে মাঝে প্রয়োজন হয়, স্মুথ টুলের সাহায্যে আপনি যে কোনো লাইনকে অবশ্যই এটা সিলেক্ট করা লাগবে। আর এটা তো হচ্ছে স্টোক কালারে আছে, এগুলো দিয়ে বাঁকা দাগকে সোজা করে স্মুথ টুল দিয়ে। এটা এর উপরে কাজ করছে না সেরকম একটা বোঝা যাচ্ছে না, বোঝা হালকা পরিবর্তন হচ্ছে, তো এটা দীর্ঘক্ষেত্র জায়গাকে সমান করে, স্মুথ টুলটা মাঝে মাঝে প্রয়োজন পড়ে। তারপরে আসছে ইরেজার টুল, ইরেজার টুলটা গুরুত্বপূর্ণ। ইরেজার টুল কীভাবে কাজ করে আমি একটু দেখাই। দেখেন ইরেজার টুলে থাকা অবস্থায় একটা বৃত্ত তৈরি হয়, এই বৃত্তটা অনেক ছোট দেখাচ্ছে এই যে মাউসের কার্যনের সাথে। এটা বড় করতে হলে থার্ড ব্র্যাকেট যেটা আছে পির ডান সাইডে চেপে ধরে রাখলে বড় হয়, আর বাম পাশেটা চেপে ধরে রাখলে ছোট হয়। তখন এই অবস্থায় রেখে আপনি এইভাবে টান দিয়ে এটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এভাবে ইরেজ করতে পারবেন। এখন আপনার মনে হলো যে এইভাবে আমি সমান করে কাটতে পারছি না, তাহলে কি করবেন, অলটা চেপে ধরে এভাবে টান দিয়ে এভাবে কাটবেন। তো আপনারা একটা কাজ করে দেখান, এই ইরেজার টুলের কাজটা আমাকে একটু করে দেখান। যেমন আপনি একটা বৃত্ত নেন, বৃত্ত নিয়ে বৃত্তটাকে চতুর্ভুজ বানিয়ে দেখেন এই ইরেজার টুল দিয়ে কেটে, এই যেমন এইভাবে এইভাবে। আচ্ছা অলটা চেপে ধরতে হবে অবশ্যই, এইভাবে ইরেজার টুলের কাজটা আপনারা একটু করে দেখান। ওকে, ইরেজার টুলের ভিতরে আছে সিজার টুল। সিজার টুলের সাহায্যে কি করতে হয়, ধরেন এই পাতের উপর ক্লিক করবেন, এই পাতের উপর ক্লিক করবেন, এবার আলাদা করে দেবেন, এই যে দুই পার্ট আলাদা করে দেবেন। এটা করেন তো সবাই, এটা পাতের উপর ক্লিক করবেন তাহলে কাজ হবে। পেরেছেন সবাই? হ্যাঁ, সমস্যা হলে বলবেন। সিজার টুল হয়ে গেল, এরপরে আসছে নাইফ টুল। এটার সাথে এভাবে কাটতে হবে, এভাবে কাটতে হবে, যেমনি টান দেবেন সেমনি কাটাকাটি হয়ে যাবে। এটা ট্রাই করেন নাইফ টুল। এরপর আসছে হচ্ছে রোটেট টুল। রোটেট টুল দিয়ে একটা ফুল বানিয়ে দেখাবেন, আমি সবার ফুল দেখব। আচ্ছা খেয়াল করেন, এবার আমরা একটা ফুল বানাই, এই কর্নার আর এই কর্নার শিফট ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করে এভাবে টান দিয়ে এরকম একটা ফুলের পাপড়ি বানালাম, বানিয়ে এটা শিফট ধরে রোটেট করে এরকম খাড়া করে ফেললাম। এইবার এটা মিডিল অ্যালাইন করলাম, করে এটা সিলেক্ট করে এই রোটেট টুলের সাহায্যে এই সেন্টারটা এখানে নিয়ে চলে আসবে, অলটা চেপে ধরে এখানে ক্লিক করব। করার পরে 360 ভাগ
আমরা জানি বৃত্ত 360 ডিগ্রি। আমরা এবার কত পিস পাপড়ি বানাতে চাচ্ছি সেটাও লিখতে হবে। ধরেন 360 ভাগ 7 দিলাম, 7টা পাপড়ি হবে না, 7টা আবার বেশি হয়ে যায়, 6টা দিলাম, 360 ভাগ 6। এবার কপি নেব, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবে। এই যে 6টা পারফেক্ট হয়েছে। তো এটা আপনারা করে দেখান, দেখি এবার কিরকম কে কত ভালো পারে আজকে দেখা যাবে। কিরকম মনে আছে আমি একটু দেখবো সবাই। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা রোটেট টুল দেখলাম, রোটেট টুলের পরে আচ্ছা এর ভিতরে কি আছে, আর এটা আছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের দরকার নাই, রিফ্লেক্ট আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে করতে পারি। যেমন দেখেন একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত নেওয়ার পরে এই যে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাথটাকে বা অ্যাঙ্করটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার রিফ্লেক্ট মানে প্রতিবিম্ব, প্রতিচ্ছবি। তো আমরা এর রোটেটের ভিতরে রিফ্লেক্ট আছে, এটা এখানে ক্লিক করে কপি দিচ্ছি, দেখেন এর একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গেল। তো এইটা আমরা অন্য একভাবেও করতে পারি, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম থেকে যে রিফ্লেক্ট, এই যে আমি এটার কপি করে দিতে পারি। তো আমার কাছে এটাই সবথেকে ভালো মনে হয়, এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম, এর ভিতরে রিফ্লেক্ট আছে, রোটেট আছে, যাক এটা আমার কাছে ভালো লাগে। এরপর আসছে হচ্ছে ট্রান্সফর্ম। স্কেল টুলের কাজটাও তেমন একটা প্রয়োজন পড়ে না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদের সেইগুলো এখন রিভাইজ দিয়ে দিচ্ছি একবার। তো এটা থাকা অবস্থায়, আমি স্কেল টুলে থাকা অবস্থায় দেখেন এখানে আরও 4টা অপশন চলে আসছে। তো ডিফল্টভাবে এটা আছে ফ্রি ট্রান্সফর্ম, এটার মাধ্যমে আমি এইভাবে বড় করব। তো এটা তো আমরা ডিফল্টভাবে সিলেকশন টুলে থাকাও করতে পারি, তাই না? এর জন্য যে এখানে আসা লাগবে তার কোনো মানে নেই। এখানে এই যে আরেকটা আছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এটার মাধ্যমে এইটা করার জন্য আপনি এইটা ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে এরকম পারফেক্ট রেশিওর এরকম জিনিস আপনার প্রয়োজন পড়তে পারে, তো এটার জন্য এইটা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তারপরে আছে ফ্রি ডিস্টর্ট, আপনি যে কোনো পয়েন্ট ধরে যে কোনো জায়গায় নিয়ে যাবেন, এটা আবার ডিরেক্ট সিলেকশন টুলের একটা অল্টারনেটিভ বলতে পারেন। তো আমাদের এটা তেমন একটা প্রয়োজন নেই। তারপরে আসছে শেয়ার টুল, এটার মাধ্যমে ওই রম্বস টাইপের কিছু করা যায়। এই যে এটা ধরে আপনি যদি এভাবে টান দিই, এই যে রম্বসের মতো হয়ে যাচ্ছে। তো এইগুলো আসলে তেমন একটা প্রয়োজনীয় না, আমরা আসলে এই ধরনের ডিজাইন আমরা সব এআই দিয়েই করবো। আর এখানে নিয়ে এসে মূল কথা হচ্ছে আমরা অবশ্যই টুলসের কাজ জানতে হবে। যেমন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টুলস বলা যায় হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। আচ্ছা এখানে এটা হচ্ছে স্টককে মোটা করে, ধরেন আপনি একটা স্টক নিলেন, এই স্টকটাকে আচ্ছা এটাকে স্টকে কনভার্ট করি, এখানে ক্লিক করে এবার আমি যদি এটাতে যাই, এটার নাম হচ্ছে উইড টুল, এটার সাহায্যে মানে মোটা করে এই যে এভাবে এক একটা লাইন এভাবে মোটা করে। এটা গুরুত্বপূর্ণ না, আমাদের সচরাচর কাজের দরকার না। তারপরে আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কি, এটা তো দেখলাম, আর তার আগে স্কেল টুল দেখছিলাম। স্কেল টুল দিয়ে এরকম ছোটো বড়ো করে। আচ্ছা এরপরে আসছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডারটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু একদমই সহজ, টুলসটা কঠিন কিছু না। তো আমি এখানে যদি মাল্টিপল কিছু শেপ নিই, এই শেপগুলো এক একটা যদি এক একটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই তিনটাকে আমি যদি এক করতে চাই তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে টান দিলেই এক হয়ে যাবে। আমাদের এর আরেকটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনিট করলেও এক হয়ে যেত, তাই না? তো অবশ্যই সিলেক্ট করা লাগবে, অবশ্যই সিলেক্ট থাকা লাগবে, এরপর ইউনিট করলে এটা এক হয়ে যাবে। এরপর আচ্ছা ইউনিট হলো, এরপর আমাদের মাইনাস করার প্রয়োজন পড়ে যে পাথফাইন্ডার থেকে। ধরেন আমি যদি এই দুইটা সিলেক্ট করে আমি লালটা চাচ্ছি, লালটা দিয়ে ওই নীলটা কেটে ফেলবো, লাল যতটুকু অংশ আছে নীলের উপরে, নীলের সেই অংশটুকু কেটে যাবে, সেটা এই যে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এটা কেটে গেল, এটা এরকম হয়ে গেল। আবার এইটা আমরা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি।
শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় নর্মালি এভাবে টান দিলে কি হয়, ইউনিট হয়, দুইটা এক হয়। আর যদি অলটা চাপা হয় তাহলে দেখেন মাউসের কার্সরের নিচে এখন দেখেন প্লাস আছে, প্লাস চিহ্ন আছে। আমি যদি অলটা চাপ দিই তাহলে মাইনাস হয়ে যাবে, অলটা চাপ দিলে মাইনাস, মাইনাস থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিই তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। তো এটা সবাই ট্রাই করে, পেরেছেন সবাই? আচ্ছা, এরপর আছে লাইভ পেইন্ট বাকেট টুল, এটাও একটা গুরুত্বপূর্ণ টুল, এটা একটু ট্রাই করেন। এটার ক্ষেত্রে আমি যদি এইভাবে একটা শেপ নিই এবং এবার কয়েকটা শেপ নেব পাশাপাশি, এই দেখেন এইভাবে আমি কয়েকটা শেপ নিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করলাম, কয়েকটা, বেশি না, 4টাই নিচ্ছি। এবার লাইভ পেইন্ট বাকেট টুলে থাকা অবস্থায় আমি যদি এবার লাইভ পেইন্ট বাকেট টুলে যাই, এবার আমি কিবোর্ড থেকে মানে মাউসের লেফট বাটন দিয়ে যেখানে ক্লিক করবো সেখানে একটা করে কালার অ্যাড হবে। এটা একটা আরেকটার সাথে যখন হচ্ছে ওভারল্যাপিং করছে তখন একটা নতুন নতুন শেপ হয়, একটা আরেকটার সাথে যখন হচ্ছে ক্রসিং করেছে। তো আমি কিবোর্ড থেকে দেখেন আমার মাউসের কার্সরে 3টা কালার দেখাচ্ছে, আমি এখন কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করলে কালার চেঞ্জ হতে থাকবে, আবার রাইট অ্যারোতে ক্লিক করলাম, একটা একটা করে কালার চেঞ্জ হবে। এই হচ্ছে অবস্থা। এটা একটু সবাই চেষ্টা করেন তো। শেপ বিল্ডারের ভিতরে আরেকটা টুলস আছে, ওটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। হ্যাঁ, ওই যে কিবোর্ডের অ্যারো চিহ্ন ডান সাইডেরটা, ডান অ্যারোতে ক্লিক করলে একটা একটা করে কালার চেঞ্জ হতে থাকবে আর একটা একটা করে ক্লিক করতে থাকেন। এরপর যে টুলটা রয়েছে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা দরকার নেই। যদি ভুলবশত এই টুলে চলে যান এখান থেকে বেরিয়ে আসা মুশকিল, এটা বেরোনোর জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এরপরে ম্যাশ টুল আছে, এটাও তেমন একটা দরকার নেই, এটার সাথে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়। ধরেন এটার অ্যাডভান্স ক্লাস আছে, হ্যাঁ, এটা ম্যাশ টুল, ওই যে এই যে শেপ বিল্ডার টুলের নিচেরটা, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এরকম টাইপের দেখেন গ্রেডিয়েন্ট অ্যাড করা যায়, দেখছেন? এরপর আসছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা গুরুত্বপূর্ণ। এখানে গ্রেডিয়েন্ট টুলে আমি ক্লিক করলাম, করে এই যে গ্রেডিয়েন্ট প্যানেলেও একটা ক্লিক করলাম, করে এই যে এখানে একটা ক্লিক করলাম, এতে করে এখানে সাদা কালোর একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। এখানে আমি সাদার উপরে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, করলে এই যে এখান থেকে কালার সোয়াসেস, এখান থেকে একটা কালার দিলাম, আর এইদিকে ব্ল্যাক যেটা আছে এটার উপর ক্লিক করে এখানে একটা রেড কালার দিয়ে দিলাম। তো এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট সবাই নিয়ে দেখান। আচ্ছা, গ্রেডিয়েন্টটা কিন্তু খুবই অ্যাডভান্স, এটা একটু সময় নিয়ে শিখতে হয়। যদি সম্ভব হয় আপনারা বাসায় গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে একটু ট্রাই করেন। এই গ্রেডিয়েন্টে আমি আপনাদের ভালোভাবে দেখাইছি। আজকে আমার কেন জানি একটু ঘুম লাগছে, ভোরবেলায় উঠে গেছিলাম, তো আমি বেশি করছি না। হ্যাঁ, দুপুরে আজকে খাবারটা মিস হয়ে গেছে, আমি বাড়িতে খাবো। এখন ভাই যেটা বলছি, না ছুটি তো দেবই, আপনাদের বাড়ির কাজ আগে দিয়ে। আপনারা সবাই ইলাস্ট্রেটরের এ থেকে জেড পর্যন্ত সকল টুলস প্যানেল বাড়ি যেয়ে প্র্যাকটিস করবেন, করে আমাকে বলছে মেসেঞ্জার গ্রুপে জানাবেন ইলাস্ট্রেটর এ টু জেড দা, এটা আমার মেসেঞ্জারে জানাতে হবে। মেসেঞ্জার বলতে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ঘড়ির ডিজাইনটা সবাই ট্রাই করেন, ঘড়িটা সবাই করে দেখায়, তাহলে সব রকম টুলসের প্র্যাকটিস হয়ে যাবে। অথবা আপনি ইসে সার্চ দিতে পারেন, যে ইউটিউবে সার্চ দিতে পারেন
অ্যাডোবি ইলাস্ট্রেটর A to Z। এই যে এখানে A to Z মনে হয় মানে রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, 5-7 বছর আগের ভিডিও দেখার দরকার নেই। অ্যাডোবি ইলাস্ট্রেটর সকল টুলসের ব্যবহার এক ভিডিওতে, এই যে এই ভিডিওটা দেখতে পারেন, এই 34 মিনিটের ভিডিওতে সব টুলসের ব্যবহার দেখা যাচ্ছে, 5 মাস আগের ভিডিও। তো এটা দেখতে পারেন, আমি এটার লিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখে দেখবেন A to Z, মনে করেন আমি আমার শেখার বা আমার জানার একটা সীমাবদ্ধতা আছে। আপনাদের উচিত মানে আপনি যে প্রফেশনে আসছেন এই প্রফেশন সম্পর্কে, এই জগৎ সম্পর্কে পুরোপুরি একটা জ্ঞান রাখার। তো আপনি মনে করেন এক সময় একটা কিছু শিখে রাখলেন, আপনি মনে করছেন এটা আমি তো পারি, এটা তো আমি জানি, এরকম মনোভাব থাকলে হবে না। আপনাদের যেটা করতে হবে যে আমি টুলসগুলো সম্পর্কে একটু আমার সমস্যা আছে, আমি এটা একটু রিভাইজ দিয়ে দেবো, যেটা কিনা আমি ডেইলি রুটিনের কথা বলছিলাম যে এরকমভাবে আপনি সময়টা ব্যবহার করবেন। দেখা যাচ্ছে সকালে 2 ঘন্টা সময় দিলেন, 1 ঘন্টা সময় দিলেন, রাতে 1 ঘন্টা সময় দিলেন, এভাবে 2-3 ঘন্টা প্রতিদিন সময় দেবেন। কন্টেস্টে হোক, কন্টেস্ট একটা না করলে বোরিং লেগে যায়, তখন একটু অন্য কিছু দেখলেন, তখন এভাবে কাজটাকে ভাগ করে নেবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু ভিডিও দিলেন, এআই দিয়ে কীভাবে লোগো বানানো যায় ইউটিউবে সার্চ দিলেন, ওই ধরনের কন্টেন্টগুলো একটা দেখলেন, প্রতিদিন এটা ধারাবাহিকতা থাকলে আপনার সব ধরনের জ্ঞান আপনার ভিতরে চলে আসবে। ঠিক আছে, এটা করবেন। আর কন্টেস্ট করছেন না আপনারা, এই ওয়ান ভাই আপনি কন্টেস্ট করছিলেন কালকে, তা মেসেঞ্জার গ্রুপে জানাননি কেন, কয়টা করছিলেন? আপনাদের বলা হয়েছে না যে মেসেঞ্জার গ্রুপে আপনি যদি একটাও না করেন তাহলে 0 লিখেও অন্তত রাত 12টার ভিতরে আপনি জানাবেন। আপনারা এতটুকু কাজ করতে পারবেন না, না করলেও 0 লিখে সাবমিট দিবেন। আমি চাচ্ছি যে আপনারা আসলে করছেন কিনা, আমি এটা একটু মানে মেন্টরিং এর ভিতরে রাখতে চাচ্ছি যে মানুষ হচ্ছে আসলে এখান থেকে ইনকাম কেন করতে পারবে না। কালকে কেউ করেনি, সালেহিন নাকি 3টে করেছে, কয়টা করেছে? অন্তত 5টা তো করবেন, 3টা করলে হবে না তো। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে অবশ্যই আরেকটা সমস্যার সমাধান হয়ে গেছে না, অন্য টাইমে করতে হবে। হ্যাঁ আচ্ছা, আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি। আপনারা অল টুলসগুলো একটু দেখে নিন বাসা থেকে।